ইরার সাথে মিলে কি সিদ্ধান্ত নিতে চলেছে সূর্য, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ভিক্টর লাবণ্যকে বলে, বম্মা এখানে কিছু একটা সুন্দর গন্ধ আসছে, কিছু কি রান্না হচ্ছে? লাবণ্য বলে, এখানে পারফিউম তৈরি হচ্ছে। ভিক্টর বলে, পারফিউম? জাস্ট ভাবা যাচ্ছে না। ভিক্টর তিস্তাকে বলে, তিস্তা তুমি কি এসব কিছু জানতে? তিস্তা বলে, না। দীপা তারপরে তিস্তাকে বলে, তিস্তা তোমাকে দেখে না আমার ঠিক লাগছে না, কি হয়েছে বলো তো? লাবণ্য তিস্তাকে বলে, হ্যাঁ তিস্তা, আশা থেকে দেখছি তোমার মনটা খারাপ, কি হয়েছে? ভিক্টরকে তো ভালোই মনে হচ্ছে, হাসি খুশি চঞ্চল। দীপা তিস্তাকে বলে, আচ্ছা মায়ের সামনে তোমার বলতে অসুবিধা হলে তুমি আমাকে আলাদা করে বলো। তিস্তা বলে, বৌদিদি যা বলার তো ভিক্টর বলেই দিয়েছে, তবে পারফিউমের আইডিয়াটা না খুব ভালো। লাবণ্য দীপাকে বলে, সবাই ভালো বলছে, আমার মনে হয় মার্কেটে লঞ্চ করলে ঠিকটা হবে ভালো। দীপা বলে, আমি আমার কথা রাখবো মা, আমি আপনাকে সবকিছু ফিরিয়ে দেব, শুধু আপনার ছেলেকে ছাড়া। অপরদিকে ইরা পেশেন্ট দেখতে থাকে। তারপরে সেখানে সূর্য পেশেন্টে চলে যেতে ইরা সূর্যকে বলে, আমি জানি আপনার আমার সঙ্গে কোনো কথা নেই, আর আমারও নেই, কিন্তু আমারও একটা সেলফ রেসপেক্ট আছে, যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আমি কথা বলে শুধু শুধু ইনসাল্টেড হতে চাই না। সূর্য তখনই বলে, আমার সঙ্গে কফি খেতে যাবেন? অপরদিকে ললি লাবণ্যর নামে নেম প্লেটটা লাগায়। লাবণ্য তখনই এসে বলে, না ওটা নামিয়ে দাও। ললি তখন বলে, কেন কি হয়েছে? লাবণ্য বলে, এই নামে আমি আর কোনো কিছু রাখতে চাই না, সবকিছু যখন নতুন করে হয়েছে তাহলে আবার নতুন করেই হবে। ললিত বলে, তাহলে কি নাম দেওয়া হবে? লাবণ্য তখন বলে, দীপাস নামে। দীপা তখন বলে, না মা, আমার নামে কেন হবে? লাবণ্য তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত অসুবিধা হচ্ছে তাহলে আরো তো কিছু লোকজন আছে এখানে, তাদেরকে জিজ্ঞেস করা যায়। তারপরে দীপাদের সঙ্গে যে মহিলাগুলো কাজ করছে লাবণ্য তাদের একটা নাম ঠিক করতে বলে। তখনই মহিলাগুলো বলে, দীপান্বিতা। লাবণ্য তখন হেসে হেসে দীপাকে বলে, তাহলে দেখলো তো দীপা, তাহলে দীপান্বিতা থেকে এটা দীপাস হবে এবার। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন জেগেছে, তাহলে তোমাকে একটা কথা বলি শোনো, এই লাবণ্য যে আমাদের সেনগুপ্তদের পৈতৃক ব্যবসা। আমার বাবা আমার নামে এই ব্যবসাটা করে দিয়েছিলেন তখন, আর এখন আমি তোমার নামে করে দিলাম। তোমার পথটা একটু কঠিন এই যায়, কিন্তু আমি জানি তুমি পারবে। অনুদাপা এসে দীপাকে বলে, দীপা পারফিউম রেডি, শিশিতে ভরে ফেলো। রূপা অর্জুনকে ফোন করে, তখন ফোন করে বলে, অর্জুন তুমি কোথায়, তাড়াতাড়ি চলে এসো, পারফিউম তো রেডি হয়ে গেছে। অপরদিকে সূর্য ইরাকে বলে, যাবেন? ইরা বলে, আপনি আমার সঙ্গে? সূর্য বলে, হ্যাঁ কিন্তু কথা ছিল আপনার সঙ্গে। ইরা বলে, কি কথা? সূর্য বলে, সেটা না হয় কফি খেতে খেতেই বলবো। ইরা তারপর বলে, কোথায়? সূর্য তখন বলে, চলুন। সূর্যরা তারপরে চলে যেতেই বুদ্ধিয়া সবকিছু দেখে বলে, গিয়ে হুই না বাদ, বা ডাক্তার সাহেবও মান, আর ওই ছড়িটাকেও মানাবে। অপরদিকে লাবণ্য চিৎকার করে দীপাকে বলে, দীপা তুমি পেরেছো, তোমার স্বপ্ন সত্যি হয়, এটা প্রথম ধাপ দীপা। দীপা বলে, স্বপ্ন তো দেখিনি মা, বাধ্য হয়েছিলাম, কিন্তু এবার দেখবো এই স্বপ্নটাকে আমি সবটুকু দিয়ে আগলে রাখবো। তখনই সেখানে অর্জুন আসে। দীপা অর্জুনকে দেখে বলে, অর্জুন তো তুমি এত তাড়াতাড়ি চলে এলে? অর্জুন বলে, হ্যাঁ নতুন ব্যবসা, ফার্স্ট কাস্টমার হওয়ার চান্সটা মিস করতে চাইনি, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এলাম। লাবণ্য বলে, ভালোই করেছো। অর্জুন তারপরে দীপাকে বলে, কি রে প্রথম কাস্টমারকে কতক্ষণ আর ওয়েট করাবি, পারফিউমটা দে। রূপা তখনই দীপাকে বলে, কি হলো মা, অর্জুনকে পারফিউমটা দাও। ভিক্টর তখনই বলে, হ্যাঁ ফার্স্ট কাস্টমার বলে কথা, এই মোমেন্টটা তো ক্যাপচার করতেই হবে বলো। লাবণ্য তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই ক্যাপচার করো দীপা, তুমি দাও পারফিউমটা। দীপা তারপরে অর্জুনকে পারফিউমটা দেয়। অর্জুন বলে, দেখবে একদিন দীপাস পারফিউম খুব সাফল্য পাবে, আর আমি যেন সেই সাফল্যের উইটনেস হয়ে থাকতে পারি। দীপা তখনই মনে মনে সূর্যের কথা মনে পড়ে যায় আর বলে, আমার কি মুক্তি নেই? তাহলে কেন এখনো অব্দি আপনার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে ডাক্তারবাবু? না, এটা আমি চাই না, আমি ভুলতে চাই। অপরদিকে সূর্য ইরাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর হাতে করে দুটো কাপ আর কফি তৈরি করে নিয়ে আসে। সূর্য এসে কফিটা ইরাকে ঢেলে ইরার হাতে দেয়। সূর্য তারপরে ইরাকে বলে, সরি ইরা। ইরা তো শুনেই অবাক আর বলে, কেন? সূর্য বলে, আপনার সঙ্গে তখন মিসবিহেভ করেছে তাই। আসলে জীবন না আমার সঙ্গে সবসময় ভালো কিছু করেনি, তবে অতটাও খারাপ মানুষ আমি নই যতটা আপনি আমাকে ভাবেন। ইরা বলে, আমি আপনাকে খারাপ কেন ভাবতে যাব, আমি তো প্রথম থেকেই আপনাকে। সূর্য বলে, জানেন তো লাইফে আমি অনেক কিছু ফেস করেছি, তাই হয়তো এরকম মানুষ হয়ে গেছি। এরা বলে, তো আপনার ইচ্ছা করে না লাইফের সেই ফেলে আসা দিনগুলোতে ফিরে যেতে? আমি বলতে চাইলাম আপনার বাড়ির লোকের কাছে, আপনার ফ্যামিলির কাছে, আমি শিওর যে ওরাও আপনাকে খুব মিস করে। সূর্য বলে, না একা থাকতে চাই, আমি বাঁচবো নিজের জন্য। এরা তখন বলে, আপনি এবার চোখটা তাড়াতাড়ি করে বন্ধ করুন তো
তো। সূর্য তখন বলে কেন, কিসের জন্য? ইরা তখন বলে বন্ধ করুন না। এই বলে সূর্য চোখের উপরে হাত দিয়ে দেয়। সূর্য বলে এবার? বলে এবার বলুন, আপনি যাকে সব থেকে বেশি ঘৃণা করেন বা ভালোবাসেন তাকে কি আপনি দেখতে পাচ্ছেন? সূর্য তখনই চোখ বন্ধ করতে দীপাকে দেখতে পায়। ইরা বলে কি হলো, কাউকে দেখতে পাচ্ছেন? সূর্য বলে না। ইরা বলে মিথ্যে। অপরদিকে দীপা রেগে মেগে ঘরে চলে যায়। লাবণ্য তারপর অর্জুনকে বলে অর্জুন একটু গিয়ে দেখো তো দীপার কি হয়েছে। অর্জুন বলে আমি? রূপা বলে হ্যাঁ অর্জুন, তুমি যাও তো, গিয়ে দেখো তো। অর্জুন তারপর এই ঘরের ভিতরে ঢুকে দেখে দীপা বসে কান্না করছে। অপরদিকে ইরা সূর্যকে আমাকে কিছু বলতে হবে না, আপনার মনের কাছে আপনি বলুন। সূর্য বলে দেখুন আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আমি চাই আপনি এখানে এইভাবে আর থাকবেন না। ইরা বলে কেন, ভ্যালেন্টাইন্স ডে উইশ করেছি বলে, নাকি আমি মেয়ে হই? সূর্য বলে দেখুন ইরা, আপনার বয়সটা এখন না অনেকটা কম, এখন অতটা ম্যাচিওর আপনি হননি। আপনি এরকম অনেক প্রশ্ন করেছেন যেগুলোর উত্তর হয়তো আমার কাছে নেই, আমি দিতে পারবো না। কিন্তু আমি, ইরা বলে এখন কি বলবে? সূর্য বলে প্লিজ, আপনি কি ভেবেছেন, কি বুঝেছেন সেটা আমি জানতে চাই না। তুমি হয়তো নিজের মতো করে কিছু কন্ট্রিবিউট করে নিয়েছো, তাতে আমার কোনো আপত্তি নেই। আফটার অল একটা রিকোয়েস্ট করবো আপনাকে, এখানে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন থাকবে। আপনি চাইলে এখানে থাকতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। যদিও আমার কোনো পিছু টান নেই তবুও। অপরদিকে অর্জুন দীপার জন্য জল এনে দেয়। দীপা চোখের জল মুছে বলে তুমি কখন এলে, আমি তো বুঝতেই পারিনি। অর্জুন বলে এই এলাম, ভাবলাম কাঁদলে যদি মনটা হালকা হয় তাহলে কাঁদ, বিরক্ত করতে চাইনি। চোখে জলের সাথে যদি দুঃখ কষ্ট সব বেরিয়ে যায় তাহলে তো ভালোই হয়। তবু একটা কথা বলছি, জোর করে মনের মধ্যে থেকে কাউকে বের করতে চাস না, যে আছে সে থাক। দীপা বলে কেউ নেই, আমার সামনে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। অর্জুন বলে আমি তোকে একটু হলেও কিন্তু চিনি দীপা, তুই একটা রক্ত মাংসের মানুষ, অথচ বেশিরভাগ সময় তোকে থাকতে হয় একজন দেবীর মতো। সবার সব বিপদের সময় সবার পাশে থাকা, দরকারের সময় ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাওয়া, কিন্তু এসবের মধ্যে তোর কিন্তু মানুষের সত্তাটা মাঝে মধ্যে বেরিয়ে আসে। হাসি কান্নার সবকিছু নিয়েই তো মানুষ, তাই না? তাই তুই মুখে যাই বল না কেন, আমি জানি তোর মধ্যে এখনো সূর্য আছে। দীপা বলে অর্জুন দা তুমি কিন্তু ভুল ভাবছো। অর্জুন বলে কাকে কি বোঝাচ্ছিস তুই? তোর আশেপাশে যারা যারা আছে তাদের তুই কাছের মানুষ মনে করিস, আমার মনে হয় সকলের চেয়ে একটু ভালো করে আমি চিনি তোকে। দীপা বলে আমি তোমার চেনা মানুষটা আর নেই। অর্জুন বলে সেটা তোর মনে হচ্ছে, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। তুই একটা মানুষকে ভালোবেসেছিলি, তাদের ভালোবাসা পেয়েওছিলি, তোদের বিয়েও হয়েছিল, আর ফুটফুটে দুটো মেয়ের মা বাবা তোরা। দীপা বলে আচ্ছা তুমি এসব কথা এখন কেন বলছো? অর্জুন বলে কারণ তুই এইভাবে একটা সম্পর্ককে শিকড় থেকে উবড়ে ফেলতে চাইছিস, তাতে তো পুরো গাছটাই মরে যাবে। দীপা বলে তোমার মনে হয় এখনো আমাদের মধ্যে কিছু আছে? অর্জুন বলে অবশ্যই, আমি সময়ের বিশ্বাস করি দীপা, সময়ের সাথে গাছ বাঁচতেও পারে, আর ঠিকঠাক মতো জল না পেলে সেই গাছ শুকিয়ে শিকড়ও শুকিয়ে যেতে পারে। অপেক্ষা কর, ধরে নিস না এইভাবে সবকিছু শেষ হয়ে গেছে। আর এটাও জেনে রাখ, সূর্যকে অ্যাভয়েড করা কিন্তু তোর পক্ষে খুবই ডিফিকাল্ট। ওর মা বাবা সবাই তোর আশেপাশে আছে, গোটা পরিবার তোর সঙ্গে জড়িয়ে আছে, কখনোই তুই পুরোপুরি সূর্যকে ইগনোর করতে পারবি না। তাই জোর করে নিজেকে ডিটাচ করাটার চেষ্টা বন্ধ কর। ও আছে, না থেকেও জড়িয়ে আছে তোর সঙ্গে, এটাই সত্যি।